জয়গুরু রিটার্নি ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র আনন্দিত জয়গুরু জানাই। আজ আমাদের সামনে আমরা পেয়েছি, আপনারা সবাই জানেন, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় কালীপদ রাহা দাদা। তিনাকে পেয়েছি এবং তিনার সম্পর্কে তো সবাই জানেন, নতুন করে কি বলবো। প্রথমেই তাঁর সুদীর্ঘ জীবন, সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ জীবন প্রার্থনা করি পরম পিতার আতুল চরণে। আজ এবং কাল খুবই শুভ দিন এবং আমাদের খুব আনন্দের দিন, যে আমাদের আচার্যদেবের আজকে সম্ভবত জন্মদিবস, জন্মতিথি, আর কালকে সম্ভবত জন্মদিবস। দেওঘরে ধুমধাম করে অনুষ্ঠান চলছে। আমরা এই অবসরে রাহাদাকে নিয়ে বসছি। রাহাদা দয়া করে তিনি ইষ্ট প্রসঙ্গ করবেন, তার অভিজ্ঞতাগুলো জানাবেন। আমরা অনেক কিছু অজানা তথ্য যেগুলো বইতে পাবো না আমরা জানবো। তার আগে একটা কথা রাহাদা বলে রাখি। একজন দাদা বলছেন যে আপনার যে এর আগের যে বক্তব্যগুলো শুনছে ইষ্ট প্রসঙ্গ, বলছে এত মূল্যবান কথা এবং এত সুন্দর কথাগুলো খুব মূল্যবান, কিন্তু সমস্যা হচ্ছে সাউন্ডে। ঠিক আছে, এছাড়া সব ঠিক আছে, সত্যি খুব মূল্যবান এবং রেয়ার, এগুলো তো রাখা উচিত, কিন্তু সাউন্ডের প্রবলেম হচ্ছে। আমি বললাম কি করব, আমাদের যে সামর্থ্য বা ক্ষমতা, সেই ক্ষমতার মধ্যে যা যা প্রয়োজন সেটা করেছি। বোয়ার মাইক ব্যবহার করছি, মোবাইল দিয়ে করছি, আর গরমের কারণে বড় একটা ফ্যান চলছে না, আমরা বুঝতেই পারবো না। তাতে আমরা আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু বাদবাকি যেগুলো হচ্ছে সেগুলো মানে আমাদের ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত। ওগুলো দয়া করে আপনারা মানিয়ে নেবেন না, এছাড়া আর কি বলবো। পরম পিতার আতুল চরণে আমি সর্বাগ্যে পরম পিতার আতুল চরণে সহস্র কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম। আর আমি প্রণাম জানাই সৎসঙ্গে আমি একান্ত প্রার্থনা জানাই, আপনার যেখানে যে অবস্থায় থাকুন না কেন, সবাই সুখে শান্তি স্বস্তিতে থাকুন, তার অপার করুণা আপনাদের উপরে বর্ষিত হোক, এই আমার একান্ত প্রার্থনা। সাউন্ডটা বড় করার পক্ষে বুঝতে বুঝতে তো আমার গলার শব্দ প্রথমত বেশ কিছুদিন হলো আমি জোরে কথা বলতে পারি না, খুব অসুবিধা হচ্ছে। কারণ বয়সের জন্য যা হয়, কানে একটু এখন কম শুনি, চোখেও এখন একটা দিকে পেপার পড়তে গেলে একটু উপরে খুব স্ট্রেন পড়ছে। বোঝা যাচ্ছে যে এইগুলো বয়সের অবস্থা। কারণ এই যে জোরে জোরে কথা বলছি আমার বুকে লাগছে। না, দরকার নেই, স্বাভাবিক কথা বলুন। কারণ আমার সত্যি কথা বলতে কি, ইষ্ট প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে বা শুনতে খুব ভালো লাগে। এটা বুঝতে সারা জীবন ধরে করে এসছি, তো তা লোভ তো সামলাতে পারি না। কেউ কিছু বলে শুনতে চাই, আবার তেমনি কানে কম শুনি। আবার আমিও বলবো সেটাও জোরে বলতে পারছি না। সত্যি কথা বলতে কি কষ্ট হচ্ছে। রাত্রিবেলা অনেকে ফোন করে, কেমন আছেন, কি আছেন,
আমি তো অর্ধেক কথা শুনতেও পারি না, তাদের মনে কি কথা ব্যথা আমি তাও সে কি বলছে আমি কি শুনছি, কি মনে করছেন তা কে জানি, উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। এটা বয়স, আমাকে ক্ষমা করবেন, আমি কি করব, কিন্তু আমার লোভ সামলাতে পারছি না, আপনাদের সঙ্গে শেয়ার করতে খুব ভালো লাগছে। না না, একটা কথা বলে নি, আপনার কোনো ত্রুটি না, আপনি স্বাভাবিকভাবে কথা বলুন, আপনি ঠিকই আছে। আমাদের এই ইনস্ট্রুমেন্টের প্রবলেম, আপনার কোনো প্রবলেম নয়, আপনি ভুল বুঝছেন, আপনি স্বাভাবিক কথা বলুন। বয়সটাও তো কম হলো না, কজন আছে এই বয়সের? আজকে সৎসঙ্গী জগতে মানে বর্তমান একটা বিশেষ তিথি বলবার দিন, জানি না আজকে দিন না তিথি কোনটা, আজকে সম্ভবত তিথি, কালকে দিবস, যাই হোক তার পরপর 2 দিনে বর্তমান যিনি আচার্য তিনি হয়েছেন অর্কদ্যুতি চক্রবর্তী, যাই হোক ডাক নাম বাবাই যাবে। আমরা বাবাই বাবু বাবাই বলতে ছোট কথাই তো, কারণ বয়সে তো অনেক ছোট তো ঠিকই, তবু তো তিনি এক সংস্থার মানে লক্ষ লক্ষ কোটি কোটি লোকের তিনি পথ দেখান, তিনি তার কর্মফল, তার প্রিয় পরম্পরার আশীর্বাদ তার উপর কত আছে, এতগুলো লোককে নিয়ে চলতে, আমি তো কয়টা লোককে নিয়ে চলতে পারি না। সুতরাং অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমার সব নিগড়ন দিয়ে আজকের দিনটা আমি তার কাছে প্রার্থনা করেছি, সন্ধ্যের সময় সকালবেলা যেবার প্রার্থনা করেছি আমরা, তিনি সুস্থ থাকুন, সুস্থ থাকুন, তিনি এই সুস্থ জগতের এত প্রতিষ্ঠানটাকে তিনি মানে জোয়ারটাকে কান্দে করে নিয়ে চলা শক্তি পরম্পরা দিয়েছেন, তো দেবে স্বাভাবিক। আমার তবুও প্রার্থনা করি যেন আরও সুস্থ সুস্থ থেকে এই আমাদের সকলকে সেই তার নির্দেশিত পথে নিয়ে যেতে পারেন, আমার এখন তো প্রার্থনা। সে দেখেন মনে পড়ছে, সেটা অবশ্য আমি দেখিনি, কিন্তু আমার শোনা কথা বা বইতে পড়েছি, ঠাকুর শ্রী শ্রী বরদার জন্মদিন পালন করতে আরম্ভ করেন। কখন কীভাবে বলছি, পাবনায় তখন তিনি যখন পাবনা কলেজে পড়েন, বরদা শ্রী শ্রী বরদা কলেজে পড়তেন, সেই সময় পাবনায় মানে নামটা বুঝে গেল, ওই তাদের বাড়িতে কি একটা পুজোর অনুষ্ঠান, কালী পুজো না কি সময় একটা অনুষ্ঠান আর কি, কালী পুজো হবে না, এবং অনুষ্ঠানের পরে একটা গানের ফাংশন হচ্ছে। আচ্ছা, কলকাতার খুব বড় গায়কদের আসছে, তারা গান গাবে, সেইতে বেশ কিছু চেয়ার আছে, কিছু সতরঞ্চি পাতা আছে, যারা শুনবেন সেইতে বড় বড় গায়কটা আসবে, গায়কদের শ্রী বরদার খুব প্রিয়, এই পদ্মে শুনেছে তিনি, আর ওনার কয়েকটা বন্ধু বান্ধব নিয়ে ওনার সন্ধেবেলায় সেই বাড়িতে গিয়ে, সামনে চেয়ার পাতা আছে, উনি গিয়ে সেই ওরা সেই চেয়ারের ওই সামনে দেখে, যা হয় ছোটো কথা আমাদেরও হয়, সামনে বসে দেখার জন্য তিনি ওই চেয়ারে বসতেন। এমন সময় বিশিষ্ট লোকদের জন্য চেয়ার করা হয়েছে, তো তারা সেই ইয়েতে আপনার শহরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, বড়ো বড়ো যারা অফিসার, তারা আসার সঙ্গে ওনাদের লোক এসে তুলে দিয়ে যায়, তুলে দেওয়াতে ওরা বলছে না আমরা বসে দেখবো, বুঝতে পারিনি, তুলে দেওয়াতে যা ওইখানে জানি যে খুব লেগেছে ওনার, আরো ছেলেরা আছে, কিন্তু ফাংশন দেখারও খুব ইচ্ছা, কিন্তু মনটা খুব ক্ষুণ্ণ, মানে যা হয় উনি সবটা না দেখে অপমানিত হয়ে ওরা
উনি আমার বন্ধুরা চলে আসেন। হ্যাঁ এই খবরটা ঠাকুরের কানে গিয়ে পৌঁছায় কি বর্দা এরকম বন্ধু বান্ধব নিয়ে গেছিল, তাদের চেয়ার থেকে তুলে দিয়ে তা শত হিসেবে বসতেছে, তারপরে একটু দেখে চলে আসে, মন খুব খারাপ। তাই কয়েকদিন পরে বর্দার জন্মতিথি, মানে ঠিক আছে, ওর জন্মদিনেই কলকাতার বড় গায়ক ফাংশন করা হলো। সেই ওনার জন্মদিন পালন হতো, সেই সঙ্গে মেইন হচ্ছে ক্লাসিক্যাল ফাংশন, সেই শুরু হলো। 2 রাত হতো, বাজনা গান না যত রকমের ইয়ে আছে সব ক্লাসিক্যাল যেগুলো আছে উচ্চাঙ্গের ইয়েতে করা হতো। বর্দা খুব ঠাকুর যখন দেশে আসলেন, আসার পরও বর্দার জন্মদিনটা ঠাকুর প্রত্যেক বছর পালন করার চেষ্টা। আমরা এখানে আসার পরে সত্যি কথা বলতে কি, যেটা আমরা মানে অনেক টাকা দিয়ে খরচ করেও টিকিট পেতাম না দুর্গাপুরে, বড় বড় ফাংশন হতো সেইতে, ওখানে বিনা পয়সায় আমরা অনেক ফাংশন দেখেছি বর্দার জন্মদিবসে টিভিতে। সেই মানে তখনকার দিনে মানে ইয়েতে কি বলে ভোকাল, তারপরে বাজনা, মানে সিতার, সরোদ, বিয়ালা, বাঁশি, তারপরে আপনার গায়ক, মানে গায়ক যত সব রকমের আমরা দেখি। 2 রাত হতো, তখন তো অত বেশি লোক হতো না, কারণ তখন ও শোনার লোক ওই সব গান টান রাত দিকে শোনা খুব কম, শ্রোতা ছিল, সমজদার কম। হ্যাঁ, ওই জায়গাটা ঘিরে দেওয়া হতো, বর্দা আসতেন, বর্দা বসতেন টসতেন, আমরা এদিকে বসতাম, নিচে বসে আমরা দেখতাম সব কিছু। আমরা তখনকার দিনে খুব বড় বড় এই যেগুলো দুর্গাপুরে বা কলকাতা আমরা টিকিট মানে পাওয়া যেত না, ওখানে বিনা পয়সায় আমরা দেখেছি। ওই সময় 2 দিন ছুটি নিয়ে যে কোনো কোথাও চলে যেতাম সেইতে, এবং খুব এনজয় করতাম দেখে। আর পরবর্তীকালে বর্দার থাকাকালীনে এতে ছিল সত্যসেনলাল দা, ওরা আত্মীয় কি জানি হয়, উনি এই কাজে খুব উস্তাদ, খুব বড় বড় বম্বের থেকে দিয়ে এই সমস্ত লোকের সঙ্গে কন্ট্যাক্ট করতেন। সব এই যে আমাদের যেমন সুনন্দ পট্টনায়ক, মানে যত বড় বড় তখন এদের সাদ্দাম আলী খান, কেরামতুল্লাহ, যত বড় বড় তখনকার দিনে নাম বুঝে যাচ্ছি সব আমরা দেখেছি সেই থেকে। এই সুযোগটা পরে হয়েছিল। পরবর্তীকালে বর্দার ওই জন্মদিনটা পালন হয়ে গেলে, কিন্তু সাধারণ লোক যেতে আরম্ভ করলো, তারা বুঝে না কিছু না, ওই ফাংশনগুলো যে বসে হয়তো গন্ডগোল না, চুপচাপ থাকবে, চারদিকে ওই ধূপবাতি টাতি দিয়ে রাখবে, একটা ইয়ে পরিবেশ সৃষ্টি হবে। সে তো হতো না, ওগুলো মানুষ বোঝে না যে ক্যাচ ম্যাচ করতে ইয়ে করতে হবে। তো ওই ক্লাসিক্যাল ফাংশন টানগুলো বন্ধ হয়ে গেল, তার পরিবর্তে ওই থিয়েটার এটা ওটা করতে আরম্ভ হলো। বর্দার জন্মদিনে এটা বরাবরই ছিল। বর্দার তারপরে এই দাদার জন্মদিন এটা আশ্রমের ছেলে মেয়েরা করে টোরে এখন এটা, এবং বর্দার নেতৃত্বে ওখানে কয়েকবার যাত্রাও হয়েছে, আশ্রম ছেলেরা করেছে যাত্রা। সেই ওনার ছেলে মানে রাঙ্গামায়ের ছোট ছেলেদের মুন্টিলাল ওই সব গান বাজনা খুব ইয়ে, ও ইঞ্জেকশন দিয়ে
সিরিজে দিয়ে গান বাজনা করতো। আর এমনি দাদার জন্মদিনে, এই দাদার জন্মদিনে হ্যাঁ তো ওইভাবে গান টান হয় যায়। এখন শুনেছি নাকি কিছু কিছু এখনকার দিনের যারা গায়ক তাদের নিয়ে যায়, কিন্তু সেই ফাংশন দেখা যায় না। কারণ ব্যাপার হচ্ছে কি, ওই সাধারণ লোকে তো বোঝে না, ওখানে গিয়ে সারা শব্দ করে করে ওই জন্যই ওই ক্লাসিক্যাল ইয়েগুলো প্রায় বলতে গেছে সেইটাই। এবং অনেক সময় এইসব হতো। আমাদের এই যে এখন বর্তমান যিনি আচার্য, তার যিনি স্ত্রী মানে উনিও খুব ভালো গায়িকা। হ্যাঁ, উনিও খুব ভালো গান জানেন, উনিও নিজেও গান টান করেন। বৌরানী মানা কি বলে? হ্যাঁ, বৌরানী মানা কি বলে? বৌরানী মান আছে, উনিও গান টান করেন। আর বর্দার দাম আমলে রাঙ্গামা, উনি খুব বড় গায়িকা ছিলেন এককালে, বিয়ের আগে রেখে খুব বড় গায়িকা রাঙ্গামা। ওরে বাবা, সে তার খুব নাম ছিল দেওঘরে, উনিও গান টান করছিলেন। গানের চর্চা ও বাড়িতে অল্প বিস্তর সকলেই ইয়েতে। ব্যাপার হচ্ছে কি, আচ্ছা, আমার বাবাই দাদার বাবা যিনি ছিলেন অসুবিধা অশোকদার যে স্ত্রী শিপ্রা মা, হ্যাঁ শিপ্রা মা, তো শিপ্রা চক্রবর্তী, শিপ্রা, হ্যাঁ চক্রবর্তী, কে অশোকদার স্ত্রীর নাম তো। জানি না, আচ্ছা, উনি গান বাজনা জানতেন? আমি জানি না। না, কারণ হতে পারে উনি তো এই গোসবার মেয়ে। আচ্ছা, এই গোসবার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাকে ওটা ওর প্রসঙ্গটা ছিলেন, ওনার আচ্ছা, সবাই আচ্ছা। ভালো। কারণ ওনার বিয়ে যাওয়ার জন্য সেই তো এক রাতি যেতে হবে, ওনার ওই প্রসঙ্গ থাকে। কারণ ওটা ওনার বাবা এই পুজো টুজো করে বেড়াতেন, এই গোসবার মেয়ে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, গোসবার মেয়ে। অনেক পারিবারিক একটা অন্য ব্যাপার আছে, ও লাইনে যা ঠিক হবে না। সেইটাই। উনি তো আসামেই থাকতেন, হ্যাঁ, প্রায় 12-13 বছর আসামেই থাকতেন। আসামে ওই ছেলেগুলো বোধহয় আসামে জন্ম হয়েছে এদের প্রত্যেকে। এবার দুর্গাপুরে আমরা উৎসব করলাম, সেই উৎসবের সময় অসুবিধা আসলেন এবং আমার সঙ্গে খুব ভালো ইয়ে হলো। এবং বড়দা আমাকে বললো, তুই দেখে শুনে কাজ করবো, থাকবো। তারপর থেকে উনি আবার আসামে ঢুকে গেলেন। পরবর্তীকালে যা দেখলেন, অনেক পারিবারিক ব্যাপার আছে, অনেক ব্যাপার। এই যে জন্মদিবস, অশোকদার জন্মদিবসও হতো। দিবস মধ্যে কি আমরা বহুবার গেছি, খাওয়া দাওয়া খুব জোর হতো। তো ও বাড়িতে ঠাকুর থাকাকালীন ঠাকুর গান বাজনা খুব করতেন। ঠাকুরের যে উৎসব হতো তখন তো পয়লা বৈশাখ আর ওই পুজো উৎসব দুটো তো বড় উৎসব হতো। ওই উৎসব 3 দিন ধরে হতো। আগে ছিল 7 দিন, 7 দিন থেকে হলো 5 দিন, 5 দিন অনেক হয়েছে, আবার 3 দিন সারা জীবন হয়েছে। তারপরে ওটা বৃষ্টির জন্য কমাই ওই 2 দিনটা হয়েছে। সেই 3 দিনে যাত্রা, বড় যাত্রা দল, নট্য কোম্পানি আসবে। তারপর দিনের বেলা ঠাকুরের সামনে নানা রকমের গান টান গেয়ে শোনাবে। বহু লোক টোক আসতো, বাইরে থেকে খুব বড় বড় লোকজন আসতো। তারা মিটিংয়ে কী করতে হবে, সাহিত্য সভা হতো। তারপরে ইয়ে ধরনের অনেক রকমের ইয়ে হতো। সেই সব উৎসবগুলো তো যেন একটা প্রাণবন্ত, এত লোকজন ছিল না তো, আর অত ইয়ে ছিল না। কিন্তু প্রত্যেকটা উৎসব ঠাকুর থাকাকালীন সেইতে ঠাকুরের জন্মদিনে, ঠাকুরের জন্মদিন না, ওই যে পয়লা বৈশাখ আর পুজো উৎসবে 3 দিন করে উৎসব হতো। দুটো উৎসব, দুটো খুব বড় উৎসব। উৎসবে 3 দিনে নানা রকম ফাংশন হতো রাত্রিবেলায়। সেইতে খুব বড় বড় ইয়ে করে, কারণ ঠাকুর নিজেও পছন্দ করতেন। আর সেই গান বাজনা হবে, এটা হবে না কেন, সেই আবার সকালবেলায় যারা বড় বড় গায়ক টায়ক আসতো, তারা ঠাকুর সামনে গান গিয়ে শোনাতো, আবার শুনতাম বসে বসে। সেইতে ঠাকুর তো নিজে খুব পছন্দ করতেন সঙ্গীত। সেই সময় ছিল অন্যরকম একটা ইয়ে, এত সৎসঙ্গে এত টাকা পয়সা ছিল না, এত ইয়ে ছিল, কিন্তু তার মধ্যে একটা প্রাণ ছিল, প্রাণবন্ত ছিল, খুব প্রাণবন্ত। প্রত্যেকটা অনুষ্ঠানের জন্য প্রাণ প্রাণ ছিল।
তখন কখন যাবো কখন যাবো বলে বাবা যেতে হবে ঠাকুর। কেন আমার তো চোখের ব্যাপারটা সেই পাবনা উৎসব দেখেছি, আমরা বড় উৎসব দেখেছি, যে বছর ঠাকুরের জন্ম উৎসব হয়েছিল। মেইন উৎসবটাকে ওরা করেছিল ডিসেম্বর মাসের শেষে এবং জানুয়ারি প্রথম, সেই 1944 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে, আর ওই প্রথম দিকে 7 দিন ধরে উৎসব হয়েছিল পাবনায়। পাবনায় পাবনা আমার বেশ মনে আছে। হ্যাঁ, তখন আমরা ছোট তো, হ্যাঁ, ওই দেখতাম খুব বড় বড় নাটক কোম্পানি টোম্পানি গান, কবি গান, যে অনেক কিছু সেই সময় হয়েছিল। সেই তারপর তো 44 সালের পরে 45 সালে 17 ঠাকুর চলে গেলেন। সেই আর ওখানে আর উৎসব বড় উৎসব হয়নি। সেইতে তখন নিয়ম ছিল 3 বছর বিভিন্ন জেলায় বা বিভিন্ন প্রভিন্সে একটা করে বড় উৎসব হবে। আচ্ছা, 4th ইয়ারে গিয়ে পাবনায় হবে। এবার 4th ইয়ার পড়েছিল। সেইতে একবার জামশেদপুরে একবার হয়েছিল, কলকাতায় একবার হয়েছিল, যশোরে একবার হয়েছিল। হওয়াটার পরে ওইখানে সেবার করেছিল, মনে আছে এখন। সেইতে তারপর তো আমি চলে গেলাম বার্মা দেশে, রেঙ্গনে চলে গেলাম। সেইতে কিন্তু পয়লা বৈশাখে এগুলো আমার হাঁটা পড়তো, কারণ আমার ছুটি থাকতো, আসতাম। এসে ওই পয়লা বৈশাখে সেই প্রথম তো 7 দিন ধরে উৎসব হতো। ভাবা যায় না, তখন তো টাকা নেই, পয়সা নেই, সৎসঙ্গের, অথচ ঠাকুরের ইচ্ছা 7 দিন ধরে উৎসব হতো। হ্যাঁ, সেই প্যান্ডেল করার পয়সা পর্যন্ত নেই। একটা কথা মনে পড়ছে, আমি বলেছিল আরেকবার আপনাকে, যে ঠাকুর যে কত খুশি হতেন এই সব শিশুরা, কি কম। পয়লা বৈশাখের উৎসব, প্রচণ্ড গরম, জলের অভাব। তখন দেওঘরে তো জলের অভাব ছিল, সমস্ত যেগুলো শুকিয়ে গেছে, ইন্দিরাগুলো, জল নেই, কিছু নেই। রান্নাঘরে জল নেই, তাই রান্না করবে কি করে? সেই দিন এবার খিচুড়ি যেটা কোনো খায়, জল খাওয়া, জল পাওয়া যায় না, এরকম অবস্থা। প্যান্ডেল করার খরচ নেই, ওই দা হাউসের ওই ভাড়া নিয়ে ওই জায়গাটায় মাঠের ভিতরে ছোটো একটা প্যান্ডেল করেছে, আর এই দিয়ে থাকে। কিন্তু লোক তো আসতে আরম্ভ করেছে। হ্যাঁ, হ্যাঁ, লোক আসতে আরম্ভ করছে। এই কী করে আসছে, তার মধ্যে আমি বললাম যে স্পেশাল ট্রেনে করে লোক আসুক, লোক দেখুক। সব এক এক জায়গায় এক একখানে স্পেশাল ট্রেন তারা ই করছে। অনেকের খরচ পড়ে হয় নেই, কারণ একটা ট্রেন নেওয়া তার যে খরচ, তাতে লোকজন হয়তো তত হয়নি। তা 7 দিন ধরে এরকম হচ্ছে, ট্রেন আসছে যাচ্ছে, লোক উঠছে যাচ্ছে। খাওয়া তো কোনো রকম ডাল ভাতটা কোনো রকম ওই কেন গায়ে, কিন্তু তার মধ্যে ওই গান বাজনা এটা ওটা ঠাকুরের থাকবে। বলছে কি বড়দা বলছেন, এই গরমের মধ্যে লোকগুলো প্যান্ডেলে থাকা পায়নি, বাচ্চা কাচ্চা নিয়ে ওই যে গাছগুলো আছে না, পিঁপড়ের যে গাছ টাছগুলো আছে, তার গাছের গোড়ায় তারা ওইখানে বিছান পিতে বসে আছে। দুপুরবেলায় লুটছে, সেই বাচ্চা কাচ্চা কোনো রকম ঘিরে রেখেছে, অথচ ঠাকুরের উৎসবে চলে আসে। কী করে হঠাৎ একদিন ঠাকুর উৎসবের মধ্যে ওরা খাওয়া গেছে 11টা-12টার সময়, 12টার মধ্যে 12টার সময় ঠাকুর এই আমি একটু যাবো, বাইরে যাবো বেড়াতে। এই গরমে তো কোথায় যাবেন বর্দায়? না, আমি একটু যাবো, দেখি ঘুরে আসি, দেখি। বর্দা বলছে, আমার বুক তো দূরে কাঁপছে। বাইরে সব যেখানে সেখানে রাস্তার ঘাটে ওখানে নিজেরা ই করে শুয়ে আছে, গাছে দিচ্ছে, এখানে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে, এরপর নেই। ঠাকুর তো দেখলে মহা মুশকিল, উপায় নেই। ঠাকুর বলছে, এই পথে নিয়ে যাও, এই পথে যাও, এই পথে যাও। আর রাস্তার 2 পাশে সব প্যান্ডেল, তো ছোটো একটা প্যান্ডেল, কয়েকটা লোক ধরে। আর দেখছে ঠাকুরের বড়দা গাড়ি চালাচ্ছেন, ঘুরে টুরে নিয়ে আবার বড়াল বাংলাতে চলে এসছেন। এসে বড়াল বাংলায় উঠে
বর্দা বলছে, বর্দা নিজের কাছে শোনা, বলে আমার বুক দূর দূর করছে, এই তোমরা উৎসব করো, এই করো, এই লোকগুলিকে কষ্ট দিয়ে উনি ভাবছেন কি যে করবে ঠাকুর, তাই কোনো মুখ টুকরে শুকিয়ে যাচ্ছে। তা বলছি একটু জল দে, একটু জল দে, দে ঠাকুরের মুখ টুক দেখে দেখে খুব প্রসন্ন ভাব, দে তামুক খাওয়া, মানে তামুক খাওয়া, এটা ঠাকুরের যেন একটু খুব প্রসন্ন ভাব। তামাক খেতে খেতে বলছে, এতদিনে বুঝলাম যেটা গুরুর জন্য তার কষ্ট স্বীকার করতে পারে, গুরুর জন্য কষ্টকে কষ্ট বোধ করে না। আমার এতদিনে পরে আমার আজকে আমার স্বস্তি হলো, ওরা দেখলাম সবাই কতখানি ইষ্টনিষ্ঠা, ইষ্ট ভক্ত, যে গুরুর জন্য কষ্ট করতে লাগে। একদম বরদান যে বলছে, বলছে ঠাকুর যে কি প্রশ্ন করতে একটু করতে না, সে তো মুশকিল। আমরা তো হ্যালো, হ্যাঁ হ্যালো, আমি জীবন চলাই। কোথা থেকে কটায়? কি করে, আমি তো এখন ঘরে গো। ঠিক আছে, হ্যাঁ। উৎসব সম্বন্ধে সত্যি কথা বলতে কি, আমি যতদিন বাংলায় ছিলাম প্রায় বছরই, সব বছর আসতাম না, প্রায় বছর যখন আসতাম পয়লা বৈশাখ উৎসবটা আমি দেখতে সুযোগ হই। পুজো উৎসব দেখার সুযোগ হতো না, তখন আসতে পারতাম না। কিন্তু এই দেশে আসার পরে 1957 সালে দুর্গাপুরে থাকতাম, আমার তো কোনো অসুবিধা হতো না। হ্যাঁ, সুতরাং যত উৎসব হয়েছে, যত রকমের উৎসব বা ই হোক, আমি অ্যাটেন্ড করার সুযোগ পেয়েছি সত্যি কথা বলতে। সেই এবং দেখেছি নানাভাবে, নানা দিক থেকে, এবং এসব করার ফলে সে বছর প্রথম পয়লা বৈশাখের উৎসব সচিত্র মহাযজ্ঞ, যেটা দুর্গাপুরে প্রত্যেক বছর সে দেওঘরে প্রতি বছর হয়, সেইটাই প্রথম শ্রী শ্রী বরদা বললেন দুর্গাপুরে কর। সেই দুর্গাপুরে ওটা করতে গিয়ে আমার অনেক অভিজ্ঞতা, নানা রকম অভিজ্ঞতা। হ্যাঁ, সেইটাই। এবং সেই সময় শ্রী শ্রী আমাদের বরদার যে আমাদের অশোকদা, তিনি আমাদের সঙ্গে ছিলেন, এবং প্রায় 15 দিন আগে এসে দুর্গাপুরে দল বল নিয়ে আসেন, একটা ক্যাম্প করা হলো সেখানে, এবং খুব বহু গিয়েছিল শ্রী বরদার আশীর্বাদে আমার সুষ্ঠুভাবে সেই উৎসব। তারপর তো প্রতি বছর এখানে ওখানে সেখানে হয়েছে বিভিন্ন জায়গায় উৎসব, শুধু দুর্গাপুর দেওঘর হবে না, বিভিন্ন জায়গায় সেই প্রথম বছর যাতে বরদার আশীর্বাদ দিয়ে থাকে। বরদার দেওয়ার আমার দুর্গাপুর উৎসব হয় তখন বর্তমান যিনি আচার্য, মানে বাবাই বাবু, উনি তো খুব ছোট। একদিন কি কারণে আমি দেওঘরে গেছি, বরদারে কি কথাটা বলতো, ওনার তো মেয়ের বিয়ে, ছোট মেয়ের বিয়ে আমাদের দুর্গাপুর হয়েছিল, আমাদের জয়গোপালদার সঙ্গে। যাই হোক, আমাদের সঙ্গে খুব পরিচয় ছিল, আমার খুব বেশি। তো উনি প্রায় মাঝে মাঝে আসতেন, ওই মেয়েকে খুব ভালোবাসতেন, প্রায় আসতেন। এই কারণে একদিন উনি সকালবেলায় আমি বরদাকে প্রণাম করতে গেছি, বলে যা যাবো আজকে, যাবি দাঁড়া। উনি কী কারণে চলে আসবেন, এইসব মেয়ের সঙ্গে থাকে, ওইটাও চলে যাবে, চল গাড়ি আছে তুই ওঠ। বরদার গাড়িতে আমি উঠলাম, মানে বরদার সঙ্গে আসতে, বরদা মাঝে মাঝে কথা বলেন, আমি আমাদের কারখানায় পাশ দিয়ে আসছি, তুই তো এই কারখানায় কাজ করিস, কোথায় কাজ করিস? আমি অফিসে কাজ করি। কত লোক কাজ করে তখন, পার্মানেন্ট স্টাফ আমরা 40,000। 40,000? হ্যাঁ, 40,000 পার্মানেন্ট স্টাফ, আর টেম্পোরারি
ক্যাজুয়াল আর প্রায় 10-12 হাজার আছে যারা ক্যাজুয়াল, তো 40,000 এতগুলো ডিপার্টমেন্ট, তো 40,000 হেডকে জেনারেল ম্যানেজার আছে। বাবা এখানকার জেনারেল ম্যানেজার হতে পারে না, হ্যাঁ বাবা এখানকার জেনারেল ম্যানেজার হতে পারে না। হ্যাঁ আমি হাসে বললাম, হ্যাঁ আমি তাহলে আমি তো দম এখানে বাবাই বাবু 40,000 লোকের জেনারেল ম্যানেজার হবে কি? সে তো 40 লক্ষ লোকের, সে 40 লক্ষ 40 কোটি লোকের জেনারেল ম্যানেজার হওয়ার জন্য জন্ম নিয়েছে। হ্যাঁ আর কথাটা এখন মনে আছে, হ্যাঁ 40,000 লোকের জেনারেল পরিবারে এখানকার জেনারেল ম্যানেজার তো হয় না আমাদের বাবাই। আমি হাসছি, আমি তো ঘাবড়ে গেলাম। উনি তাই আমি, আরে না বাবাই বাবু জন্ম হয়েছে, ও 40,000 লোকের কেন করবে? 40 লক্ষ 40 কোটি লোকের জেনারেল ম্যানেজার হওয়ার একদম একদম। আমি এই কথাটা বলছি। আজকে সেই কথা মনে পড়ে, এই কথাটা বড়দা বেশ গম্ভীর সে শুনলেন এই গাড়ির মধ্যে। ওই একটা কথা আমার এখন মনে পড়ে। এবার ওই সম্বন্ধে আমি কি বলবো, ও তো দেখছি ছোটবেলা থেকে দেখছি, তো এদের পরিবারের এদের রক্ত কার সঙ্গে মিশবে না, একদম কার সঙ্গে মিশবে না। আমি এই কথাটা আরো বলছি, আপনাদের কাছেও বলেছি। প্রফুল্লদা ঠাকুরের অনুলেখক, ঠাকুরের কাছে সবসময় থাকতে, ওনার মুখে শোনা একদিন বর্তমান আচার্য বাবা, মানে দাদা, শিষ্যের দাদা যেন অশোকদা, কোনো একটা কারণে, ওনার কোনো কারণের জন্য ঠাকুর একটু বিমর্ষ হলেন, কোনো একটা কারণের জন্য। ঠাকুর আর বাড়িটা দিচ্ছে না, চুপচাপ বসে আছে। ঠাকুরদা বলছে কি হবে, হয়ে গেল সাধারণ একটা কোনো বাজারের জন্য ঠাকুর এরকম বাড়িটা যখন উনি বলছে ঠাকুরকে মানে একটু খুশি করার জন্য। আমি বললাম, ইষ্ট পরিবারে জন্ম নিয়ে উল্টো পাল্টা কাজ কারো করে এরা স্টেজে কত কষ্ট হয় সেটাকে বোঝে না, মানে নিজে বলছে আর ঠাকুর যাতে কানে শোনে, এটা বলে টলে যাতে ই করা যায়, উনি নিজে বলছেন। হঠাৎ উনি ঘুরে গেলেন, চোখ টোকগুলো ঠাকুর একটা বিস্ফারিত চোখ। তুই কি বললি? শোন, এই বংশে যারা জন্মে তারা যেভাবে যে গতিতে নিচে নামে তার চেয়ে শতদিক গতিতে তারা অনেক উপরে উঠে যেতে পারে, ওরা তার ধার কাছে যেতে পারবে না। মানে এই রক্তে যাদের তো বইছে, এই রক্ত যাদের মধ্যে বইছে, তারা যে গতিতে নিচে নামে তার চাইতে শতদিক গতি গিয়ে উপরে উঠে চলে যেতে পারে, তার কাছে তোরা যেতে পারবি না। ঠিক ঠিক, এই ঠাকুরের মুখে নিজের মুখে এটা প্রভুদার কাছে শোনা। আমি মেরে গেলাম, হচ্ছে তাই। সুতরাং ওই পরিবারে কে কি করে না কার না সেরকম আমাদের দেখার দরকার নেই। তার রক্ত, সেই রক্ত তো যার মধ্যে রয়ে গেছে, প্রবাহিত রক্ত যার মধ্যে, সেখানে অনেক অনেক উপরে আমাদের মিলবে না। যেটা আমরা ভাবতে পারি এই ছেলেটা কি হয়ে যাচ্ছে, এই পরিবারের জন্ম নিয়ে এদের এর কেন, আরে বাবা ওরা ওদের রক্ত কোথায় চলে যাচ্ছে। সুতরাং আজকে দেখেন না, এই বাবাই বাবু মানে আমাদের যিনি আচার্য, সেদিনই আমরা বাবাই বাবু বলছি, বয়সে তো কম অনেকে দেখছো। এই আলোচনা করে দেখি, তার সঙ্গে অবশ্য হওয়ার পর আমি সাক্ষাৎ হয়নি, কারণ যেতেও পারিনি বলে, কিন্তু তার কথাবার্তা দেখি যাই
যেভাবে উনি প্রত্যেকটা কথায় উত্তর টুত্তর দিচ্ছে, বিভিন্ন রকমের সুখ দুঃখ কথা টথা নিয়ে সবাই যাচ্ছে, অনবরত যাচ্ছে, বসছে, সবাই কিছু কিছু প্রাণ পাচ্ছে বলে তো যাচ্ছে। এটা ঠিক তো, যেটা আমার কাছে পাবে না, আপনার কাছে পাবে না, হয়তো সাময়িক একটু বুঝে দিলাম এই জন্য। তো সুতরাং এটা রক্তবাহী। ঠিক, একদম একদম। আমরা ওই পরিবারে কারোর সঙ্গে আমাদের তুলনা করা ঠিক না। আমরা যারা কুসুম না দেখি, সবাই আমাদের শ্রদ্ধাপত্র, সবাই আমাদের প্রণম্য, কারণ ইষ্ট পরিবারের সঙ্গে এলো প্রণম্য, আমাদের সবারই প্রণম্য, সে ছোট হোক বড় হোক জল হোক, সবাই আমাদের প্রণম্য। কারণ এই আর সেই প্রণাম, কারণ আমরা সাধন ভজন করে কতটুকু আমরা যত দেখতে পারি, কিন্তু ওদের তো সাধন ভজন বেশি করা লাগে না, ওদের বেশি করা লাগে না, তার মধ্যে রক্ত। ঠিক ঠিক ঠিক। এই যে সৌভাগ্যের ফলে তো ওই পরিবারে জন্মেছে, হ্যাঁ, উনারা তো সেই সৌভাগ্য বা সেই পবিত্র আত্মা বলে ওই পরিবারেই জন্মেছে। ওই যে গীতা আছে না, গীতায় 6ষ্ঠ অধ্যায় 40 থেকে 45-এর মধ্যে কোন এগুলো আছে যে এই মহান কুলে জন্ম তাদের কোথায় হয়, যারা হয়তো জিজ্ঞা করছে, অর্জুন জিজ্ঞা করছে, যারা এই তোমাকে নিয়ে চলে সাধন ভজন করতে করতে এগিয়ে যাচ্ছে, হঠাৎ কোনো কারণে তিনি ব্যত্যয় ঘটে গেল, তিনি চ্যুত হয়ে গেলেন, সে যোগচ্যুত হয়ে গেলেন, যোগরাও ছিল, যোগচ্যুত হয়ে জন্ম হয়ে। তাহলে এর কি অবস্থা হবে? তুমি তো বললে যাদের তোমাকে নিয়ে চলবে তারা তোমাকে প্রাপ্ত হবে, যারা চলবে না তারা নিচু জনিত জন্ম নেবে, তো অনেক কথা বলেছে। কিন্তু এই যে লোকগুলো কিছুদিন তো তোমাকে নিয়ে করেছিল, করতে করতে যোগচ্যুত হয়ে তারা অন্যদিকে চলবে, এই যোগচ্যুত তাদের কি অবস্থা? বলে হ্যাঁ, এই যেটুকু করেছে সেইটুকু তাদের এগিয়ে থাকলো, পরবর্তী জন্মে তাদের হবে মহান কুলে বা কোনো উচ্চ কুলে জন্ম হবে, যে তাদের সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তারা উত্থান করে চলতে পারে। ঠিক ঠিক, গীতায় ভিতরে আছে 6ষ্ঠ অধ্যায় 42 ভুলে গেছি, কারণ সব আমার স্মরণ শক্তিরও কমে গেছে, সেইটাই পরিষ্কার বলছে, মহান কুলে, কোনো যোগী কুলে বা কোনো মহান কুলে তাদের জন্ম হবে, বুঝলেন? তার তো সুতরাং ওই পরিবারের জন্ম যারা নেয় তারা আগের জন্মে যোগচ্যুত, মানে তারা সাধারণ ভজন তাদের করা আছে, একদম সেই আছে বলেই তারা এই জন্মে ওই পেয়েছে। আর এই জন্মে যারা হয়তো করবে না, তারা আগে করতে পারলো না, জ্ঞান দেখ তাকে পে করে যাবে, সে তত্তর করে গেছিল। ঠিক, সুতরাং সবাই আমাদের নমস্য প্রণম্য, কারণ আগের জন্ম যে তাদের অনেক এখন আছে এটা বোঝা যায়, নাহলে আমার তো খুঁজে নিতে হয়েছে, আমরা ইষ্টকে খুঁজে নিতে পেরেছি। খোঁজা মানে কিছুতেই আমরা ঢুকতে চাই না, তার জোর জবর করে ঢুকে গেছে, তার অপার করু না। নাহলে শুনেছি তোরের আগে নিয়ে তো দীক্ষা নানা রকমের ইয়ে, কারণ জন্মগত সহজত সংস্কার আমার কেউ কথা দিয়েছে। আমার দাদা দীক্ষা নিয়েছে, তার প্রায় 9 বছর পর আমি দীক্ষা নিয়েছি। আচ্ছা, দাদা 35 সাল দীক্ষা নিয়েছে, আমি 44 সাল দীক্ষা নিয়েছি। তাহলে আমি তো সুযোগও পেয়েছি বড় বড় লোকের তাদের যাজন টাজন করার একটা করিনি, কারণ রক্ত তো আমার তো কোনো কিছু, কিন্তু কোন শুভক্ষণে তিনি আমায় টেনে নিলেন জানি না, কোনো জন্মেগত হয়তো কত সুলক্ষণ কোথায় ছিল, যার জন্য টেনে নিয়েছেন আমাকে, নিচে গেল উপর উঠে। ঠিক প্রথম যখন দর্শন হয় নিচে দাঁড়িয়েছিলাম, নিচে গেল উপরে উঠে, সারা জীবন নিচেই থাকতো, তাই টেনে নিয়ে গেছে। তুমি জানো, অপহার করুণা, অপহার করুণা, এইভাবে টেনে নেওয়া তার নিজের মুখে কথা। তুই নিচে দাঁড়িয়ে নিচেই কেন উপরে উঠে, নিচেই কে থাকবি,
উপরে আয়, তাকে টেনে দিলাম। আর এখনো বুঝি যে তিনি প্রতিনিয়তই আমাকে টেনে নিচ্ছে। কত আকাম কুকাম, কত চিন্তা দুষ্টতা করি, কিন্তু তবুও তিনি ছাড়েন না আমাকে, টেনে নিচ্ছে। আমি বেরোনো প্রত্যেকে আপনাদের সবাইকে যাই কথা তার সঙ্গে যুক্ত হয়েছে তারা কিন্তু ছলে বলে কৌশলে টেনে নেবেন, কেউ ছাড়বেন না। তুমি দেখো যত দাও, যত কষ্ট, যত কিছু দাও, বীরের সঞ্চয় তো করে থাকে, তাকাইস না ফিরে। লিখ তোরে টানি সম্মুখের বাড়ি, মহাস্রোতে পশ্চাতে তোলা অধরা ঠাকুর প্রায় বলতেন। হ্যাঁ, বলাকার এই কবিতা ঠিক থাক না, ঠিক আছে। হে তীরের সঞ্চয় তো থাকে পড়ে তীরে তাকাস না ফিরে। কি দরকার, থাক না, যা হয়ে গেছে হয়ে গেছে। প্রত্যেকের জীবনে কত কত কি ঘটে দেখি, কত দরকার নেই। লিখত এটা মহাস্তে পশ্চাতে তোলা হবে। এইবার তার দিকে চলো, ছোট টেনে যাবেন, তিনি টেনে নেবেন, কোনো দরকার নেই। একবার যখন দয়া করে তিনি জায়গা দিয়েছেন আমাকে, টেনে নিয়েছেন, আমি কেন মা দয়া এমন দিন যে দিনটায় তোমার কথা বলার সুযোগ হয়েছে, দেখিনি, দেখতে পারলাম না, কারণ আমার তো বয়সও নেই আর যেতেও পারবো না। তবে তাকে দেখেছি বা চিনিছে, কিন্তু আচার্য অবস্থা তাকে দেখি নেই, তাকে প্রণাম করাও সুযোগ পাইনি, তাই তো। ঠাকুর, শিশির বর্দা, আচার্য আমাদের একেবারে দাদা আচার্য, মানে এই পরবর্তী তাদের সন্তান, তাকেও চিনি, দেখেছি, তাকেও দেখেছি, ছোট দেখেছি, তার কথাও শুনেছি। যাই হোক, তো পাঁচ পুরুষ তো আবার সাক্ষাৎ করার সুযোগ পেয়েছি, এসব তার ইচ্ছা। তাই ভাবি যুগ যুগ ধরে চলে ঠাকুরকে দিয়েছে যে ঠাকুর আমাদের এই সঙ্গের ইয়ে করবেন, যুগ যুগ ধরে থাকবে। তোমরা যতদিন রাখো ততদিন থাকবে, তোমরা যতদিন তাকে রাখো ততদিন থাকবে, তবে উঠা পড়া থাকবে। কিন্তু 1000 বছর পরে দেখবে যে সমস্ত বিশ্ব তোমাদের গুরু বলে মেনে নেবে, ভারতবর্ষের কাছে আসবে তোমাদের শান্তি স্বস্তি পাওয়ার জন্য। সেই দিন দেখবে, সেই দিন এই শিবচন্দ্র চক্রবর্তীর পড়া এই অনুকূল চক্রবর্তীর নাম মনে পড়বে, বুঝলে বুঝলে, লিখে রাখ, হ্যাঁ লিখে রাখ, সেদিন করবে। সমস্ত পৃথিবীর লোক আসবে এই ভারতবর্ষে, এই তোমাদের কাছে আসবে, কারণ আর কোনো পথ নেই। দেখবেন নো আদার ওয়ে, এই শান্তি পাওয়া স্বস্তি পাওয়ার জন্য। দেখেন এত এত কত ফাংশন হচ্ছে, এই বিভিন্ন রকমের করছে, এইটা ওটা করছে, কত রকম ই করছে, কত রকমের রাজনীতি হচ্ছে, কত রকমের ইয়ে হচ্ছে, কাগজে কাগজে ফলাও করে বড় বড় সত্যের কথা কেউ লেখে, নীরবে এই সমস্ত সৎসঙ্গীরা করে যাচ্ছে। ঈশ্বর কী পাইছে তারা বলেন, কী পেয়েছে বলেন, এই যে কষ্ট করে যাচ্ছে, দেখার সেখানে এত উৎসব হচ্ছে, কি সুষ্ঠুভাবে, সেখানে কোনো পুলিশের কোনো ব্যারিকেড নেই, পিছনে নিজে নিজে পেয়েছে, আপন আপন খেয়ে চলে যাচ্ছে, আপনি কথা চলছে, হাজার হাজার লোক খাচ্ছে, কোনো সরবন্ধ নেই, কেউ নেই। আর কি যে সেদিনে ওই ব্যাঙ্গালোরে একটা খেলা হয়েছে, সেই খেলায় সেই গেটে ঢুকবার জন্য মানামানি হুড়ুহুড়ি করতে ঢুকতে গিয়েই কত 12,000 জন সেখানে পদবৃষ্টি মারা গেছে। তাহলে এই যে, আর এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক হচ্ছে, আপন মনে দ্বারা খেয়ে যাচ্ছে, যাচ্ছে ঘুরছে ঘুরছে ঘুরছে, কয়টা পুল শিখে যাচ্ছে কিছু, সে তো নিজের নিজের দেশ নিজের মানে কতখানি তারা মানে শৃঙ্খলাবদ্ধ হয়ে গেছে, তাদের চরিত্র কত পরিবর্তন, সব তো তার ইচ্ছা। তাই আমরা এই জীবনে এইটুক দেখে গেলাম, আর হাজার বছর পরে দেখবি সমস্ত পৃথিবীর লোক, বিশ্বের লোক এসে তোমাদের গুরু বলে মেনে নেবে, তোমাদের ভারতবর্ষ এই একমাত্র শান্তির পথ এরাই দেখাতে পারে, সবাই মেনে নেবে।
কারণ ভিতরে শান্তি না থাকলে দুনিয়ার কোথাও শান্তি পাবে না। একদম। আর ভিতরে শান্তি আনতে হলে শান্তময় জিনিস তারই আশ্রয় নাম। তিনি বলে যে তুমি এই দীক্ষায় দীক্ষিত হও, এইভাবে চলো, এইভাবে করো, তোমার ভিতরে মহাশান্তি। যে শান্তি বাইরে জগতে কিছু পাবে না, অর্থ মান যশ কোনো কিছুতে পাবে না, কিছুতেই পাবে না। অথচ ভিতরে শান্তিটা উপভোগ করছে। ঠিক। দেখ তো সবার সঙ্গে আলোচনা করি তো, রাত্রিবেলা অনেকে ফোন টোন করে সেই তো। তাহলে কি পেয়েছে? কষ্ট আছে তাদের, সংসার জীবনে কার কষ্ট নেই? সবই আছে। যে কষ্ট থাকে ছেলে মেয়ে খেতে দেয় না, কিন্তু তার মধ্যে দেখ শান্তি। আজকে একটা গল্প করছিলাম আমার বাড়িতে, ওর সঙ্গে গল্পটা করেছে, আপনারাও শুনেছেন। গল্প মানে একটা জীবন্ত ঘটনা। আমি বার্মায় যখন ছিলাম একটা স্কুলে শিক্ষকতা করতাম, সেইখানে আমাদের অনেক কিছু বাঙালি ছাত্র আমি দুর্গাপুরে যখন চাকরি করি তখন ওই যারা বার্মাতে চলে আসছে আসার পরে একজন এক দাদা তিনি দুর্গাপুর স্কুল অফিসে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে তিনি একটা কাজ পেলেন। তার ছেলে মেয়েগুলো যারা বড় তাদের নিচের দিকে পরিচর্যা তিনি শুরু করে। আমার যেখানে কোয়ার্টার তার পাশে কয়েক কিছু দূরে তার কোয়ার্টার। ছেলেগুলো পড়াশোনা খুব ভালো। বড় ছেলেটা পাস টাস করে ম্যারাইন ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের কাজ করতো, অ্যাকাউন্টস ক্লাস। আর তারপর একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ার হলো। তারপর একটা কলেজে প্রফেসর করতে একটা মেয়ে ছিল, একটা স্কুলের টিচারই পেয়ে ওর বিয়ে হয়ে গেল। আর ছোটোটা বিয়ে করি নেই, সেই কোন স্কুলের না কি কোন ডিপার্টমেন্টে কাজ করতো, ব্যাঙ্গালোর না বম্বে ওদিকে কোথায়। এখন এরা কিন্তু প্রায় আমার ছোটটা ছাত্র, সবাই আমাকে শ্রদ্ধা করে। বড় ছেলেটা বেশ প্রতিষ্ঠিত হয়ে কলকাতায় গার্ডেন ডিসের জেনারেল ম্যানেজার হয়ে আসলো, বেশ বড়। তার বউ একদম চিকিৎসক, মানে চোখের ডাক্তার নাম করা, বড় কোয়ার্টার, তাকে গভর্নমেন্ট কোয়ার্টার থাকে, খুব নাম করা। ছোটোটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোনো এক ইয়েতে বলে শ্রীরামপুরের ওখানে একটা ইয়েতে, ওখানেও খুব বড় ইঞ্জিনিয়ার নাম করা একটা কোয়ার্টার থাকে। আর তারপরটা কোথায় যেন প্রফেসর করে, কোন কলেজে যে করছে, বউ টৌ গিয়ে থাকে মাঝে। আর ছোটোটা মাঝে মাঝে আসে না, মেয়ের বিয়ে হয়ে গেছে। এখন উনি রিটায়ার করেছেন, আমার থেকে বয়স বেশি। রিটায়ার করে একদিন বাজারে, আমার বাড়ির কাছে বাজার, আমিও বাজার করতে গেছি, উনি বাজার করতে। তো বাজার করতে গিয়ে থলের নিচে ছোটো ছোটো দুটো মাছ কিনে দেখেন। আমি যে কী রায়বাবু, আরে থলে ভরছেন কই, ভর্তি করেন? আপনার তো এখন সুখের দিন, এখন কি করেন? বা আমাদের বাচ্চাদেরা এখন সব প্রতিষ্ঠিত, আপনি বসে বসে বাজার ভরেন এখানে। বিষ্ণু হাসছে কিছুক্ষণ করে, বাবু আপনাকে আপন কথা বলার তো আর আমার লোক নেই, শোনেন, আপনি বলছেন তো, আপনি সবাই বলে রায়বাবু তো সুখের লোক কেমন নেই, ছেলেরা সব প্রতিষ্ঠিত, কেমন করে ছেলেগুলোকে মানুষ করেছে, কেমন করে, এখন তার তো সুদিন। শোনেন তাহলে, আমার বউ স্ত্রী নেত্রনালী, চোখের থেকে জল পড়ে, এখানে অনেক ডাক্তার দেখালাম, দেখে কেউ কিছু নেই, বলে ওর চোখটা নষ্ট হয়ে যাবে, আর হবে না। তারপরে হঠাৎ আমার ভাবলাম, আমার বৌমা, বড় বৌমা তো চোখের ডাক্তার একবার দেখে, তার সঙ্গে কনসাল্ট করা যাক না, কী হয় দেখি, চলো যাই। কিন্তু আমার স্ত্রী যেতে চাচ্ছে না, অনেক বড় পরে আচ্ছা যাবো। তো বড় ছেলে একটা নাতি হয়েছে, তার জন্য নাড়ু টাড়ু বানাইছে, রাত্রেবেলা এটা খাবারটা বানায়, চল সকালবেলায় উঠে দুর্গাপুর থেকে ওরা চলে আসে হাওড়া নেমে গার্ডেন ডিসে, ওই বুকটা বুঝতে গিয়ে তারা ওই গার্ডেন ডিসের ওদিকে চলে গেছে। বড়ো কোয়ার্টার, গভর্নমেন্ট কোয়ার্টার, সামনে সেন্ট্রি আছে, বত্রিশটারে আছে, ঢুকে ঢুকল,
সাহেব নেই, ব্যাংক সাহেব নেই, সব চলে গেছে ডিউটিতে। সব তা বলছে যে আমরা ছেলে হয়, মানতে চায় না যে ছেলে, এই বাবা মা এই সাহেবের ছেলে, এই তারপরে অনেক বড় ধরা পরে রোদ উঠছে, খুব পড়া রোদ, তো ওই পাশে যাই আউট হাউসটা আছে, মানে এখানে থাকেন, আসুক। তারপরে সাহেব বললেন 12টা বেজে গেলে 1টার সময় ছেলে গাড়ি নিয়ে এসছে, এসে গেটের সামনে যাই খুলছে, হঠাৎ দেখি ওর মাকে দেখতে পেয়েছে ওই ঘরে বসে, চলে গেছে উপরে গিয়ে নিচে গিয়ে নিচে একটা করে ডেকে নিয়েছে ওর মাকে, বাবু আসুক, ওই লাটাফাটা মানুষ নেই, তোমরা আসছো জেনে শুনে আসবো তো, তুমি জানো আমার একটা প্রেস্টিজ আছে, আমার একটা ইয়ে আছে, তুমি এই অবস্থায় এসছো, হ্যাঁ ওরে বাবা যা তা বলতে আরম্ভ করছে। ছেলে ছেলে বাবা মাকে, হ্যাঁ, বাহ। আমার একটা জেনে তা শোনো, নিচের ঘরে একটা জায়গা দিচ্ছে, একটা সার্ভেন্টকে বলে পাঠাচ্ছে হোটেল থেকে কিছু খাবার টাবার আনার একটা লিস্ট দিয়েছে, চলে যাবে। তখন ওর মা ওর বাবা বলছে না আমরা তোকে দেখাচ্ছিল ডাক্তারকে কলকাতায়, তার দেখা টাকা হয়ে গেছে, ভালো দাসের ঢাকে করে যাই, দেখাটা অথচ দেখাতে এসেছিল বৌমাকে, হ্যাঁ দেখাতে এসেছিল বৌমাকে। শোনো না, বলতো ওনার মুখের কথা, তা কী করবো, তাই আমরা হ্যাঁ চলে যাবো, আমার তো ইয়ে আছে, আমার যাচ্ছে তো, তো দেখা তো ভালো আছে, তো যাই দেখো ঠিক আছে। না না আইসো যখন মোটামুটি ওখানে স্নান করো, ওইখানে আমার স্নান টান করে আছি, আমার হোটেল থেকে বাচ্চা চোখ করে নিয়ে যায়নি নিচে, কিছু কুমার ব্যাংক সাহেব আসছে ডাক্তার, সে ঢুকে ঢুকে শ্বশুর শাড়িকে দেখতে পেয়ে উপরে গিয়ে ওকে ডাকিছে, ডেকে যা আশা আস্তে শুনতে পাচ্ছি, না শুনতে পাচ্ছি যা তা বলছে, কোনো কাণ্ড জ্ঞান নেই ওনাদের, এইসব থেকে আসে, এসব থেকে আসতে হলে কেউ আসতে হয় জানা, তো বলে খাবে কি, খাবার টাবার এসছে, এখন ছেলে খাবার নিয়ে এসছে, না করে খেয়ে টেয়েছে, তো খাওয়াটা হয়ে গেছে, তা তোর তো হাওড়া যাবে তো, চলো ওঠো, আমি এখন তোমাকে যাই হাওড়া এক্সপ্রেস করছি, না আমরা যেতে পারবো, আমরা তো এখান থেকেই যাবো, না না তুমি ওঠো ওঠো, আর দেখি ছেলে গাড়িতে তুলে হাওড়া স্টেশনে গিয়ে দুর্গাপুরের টিকিট করে বলে আচ্ছা টিকিট আছে, কোনো রকম আর কি করিনি। তখন বলছে তো বুঝলাম, এর নাম হচ্ছে গিয়ে কঙ্কন, আর নাম হচ্ছে কনক, সেকেন্ডের নাম আমি ভুলে গেছি, তো কনকের বাসায় একবার ঘুরে যাই দেখি কেমন আছে ওরা। তো শ্রীরামপুরে টিকিট কেছে নেমেছে, নেমে যেতে যেতে বিকেল 5টা হয়ে গেছে, 5টা অবস্থা, হঠাৎ দেখি সেই অনেকের বউ ফুল বাগান বড় পটা ফুল বাগানে জল টল দিচ্ছে বলে, ওটা সরু সার্ভিকে দেখে একা শর্মা ভিতরে দরজা জমা দিচ্ছে, আশেপাশে লোক না দেখে, হ্যাঁ আচ্ছা বলছে, হ্যাঁ। আশেপাশে লোক না দেখে বন্ধ করছে, হ্যাঁ কেন আসছে এই নাম তারপর ফোন করছে ওর ছেলে আসছে, ছেলে এসব খুব ই করতে আরম্ভ করছে, না না আমরা এখনই যাবো, আমরা তো এই স্টেশনে নেমে তোর সাথে দেখা করে চলে যাবো, আমার তো চলে আসছে আমাদের এই যে, না না চলো তোমাকে তো পৌঁছই দিয়েছি রাত্রিবেলা, আর আমরা খাবো না, আমাদের খাওয়া টাওয়া করে গেছে, আমরা তো চাটা খাও টাও এটাই না, চাটা খাওয়াটা কি মনে করবে ছেলে, তো ছেলের বউ তো উই করে চলে যায়, রাত্রে এসে প্রায় 2টোর সময় এসে পৌঁছেছে দুর্গাপুর স্টেশনে, হ্যাঁ কোথায় যাবি দুর্গাপুর স্টেশনে, ভোর হয়েছে, ঘরে পৌঁছেছে, পৌঁছে তারপর খুলে খুলে দেখছে সেই নাড়ু টাড়ুগুলো রয়ে গেছে, রাতের জন্য নিয়ে গেছে নাড়ু টাড়ু। সেই দিনই আবার কি করে ও তার ছেলে তার বউকে নাকি কি বলছে, কখন ওর মা কবে সেই জন্য আসে না এ বাড়িতে, হ্যাঁ এসে মাকে বাবাকে যা তা বলছে, হ্যাঁ তোমাদের জন্য আমার বউ আসতে পারে না, আমরা ছেলে খেলনা, আমরা কি খেলনা আছে, যা তা বলতে আরম্ভ করছে, ওর মা 2 চোখ থেকে জল পড়ছে আগে করে, তাকে খাওয়া দাওয়া করে দাও, না আমি এখানে খাবো টাবো না, চলে গেছে, হ্যাঁ ও শ্বশুর বাড়ি বোধ হয় দুর্গাপুরে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে চলে গেছে, ছোটোটা তার রায়বাবু খুব সুখে না,
সবাই বলে খুব সুখে। তবে আপনাকে দেখলে বোঝা যায় আপনি সত্যি সুখী। আমাকে দেখে তো বোঝা না আমার পিছনে কি আছে। বহুদিন আমার স্ত্রী আপনাদের যাজন করেছে, নেবো 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 বলেন এই সময় এইকে নিয়ে নেন, হ্যাঁ আর দেরি করবো না, মানে আজকে রাত্রেই বিকেলে গেছে, আজকে বিকেলবেলায় আমার দীক্ষা দিয়ে আসবো। সেই দিন বিকেলবেলায় স্বামী স্ত্রী দীক্ষা নিল। দীক্ষা নেওয়ার পরে কোনো ছেলে মেয়ে কারোর সঙ্গে সম্পর্ক রেখেছে, সব সৎসঙ্গে যেত। আর ওই যে চোখে তো জল পড়তো, বোধহয় আরও কয়েক বছর বেঁচে ছিল। আগে স্ত্রী মারা যায় না বুঝলে, বলে এখন যা সুখ বা শান্তি পায় এই শান্তিটা জীবনে কোন কাউকে যে পাইনি, ছেলে মেয়ে স্ত্রী বাইরের লোকে বলো, কিন্তু আমি জানি অন্তরের সুখ যেটা সেটা রাহাবাবু আমার স্ত্রীকে খুব বসেই করতো। ওই মা আমাদের বাচ্চার, আমার মার স্ত্রীর যাজনে তো ও আমিও ঘরে নিয়ে গেলাম আমার কাছে কটা, তারপর আমার স্ত্রী যাজন করে বললো দেখেন শান্তি পাবেন, সত্যিকার শান্তি যদি পেতে চান এই দিন বলছে হ্যাঁ সেদিন জোর জবর যেমন করে ওই বিপদে পড়েছিলাম, আজ জীবন শেষ প্রান্তে এসে যে আসলে একটু শান্তিতে যাচ্ছি, আমি আমার ছেলে মেয়ে গার্জেন চিন্তা করি না। এই কথাটা মনে পড়লো আজকে, সে দেখেন জীবনে শান্তি কোথায়, বুঝলে এক ফোঁটা শান্তি, ছেলে মেয়ে স্ত্রী তো কেউ না, গাওয়া শান্তি নয়, তিনি শান্ত পুরুষ, তার সঙ্গে যুক্ত হও তুমি শান্তি পাবে। চোখটা ভালো হয়নি, চোখটা জল পড়তে উঠতে গেলে তারপর তো বছর দুয়েক পরে বোধ হয় ওরা স্ত্রী মারা যায়। যাই হোক সব তো বটে, নিজের ছেলে মেয়ের জন্য, আর উনিও তার বোধহয় আর কয়েকদিন পরে মারা যায়। সেই দেখেন হে রায়বাবুর কথা মনে পড়ে, হ্যাঁ জীবনে যদি মানুষ সত্যিকারের মানুষের শান্তি পেতে চায়, শান্তময় জানি তার সংস্পর্শ আসুন, পরমপিতারা তুলছেন, সবার মঙ্গল কামনা করি। আমরা যে যেখানে আছি যেন শুধু তার কথা বলে যাবেন। যদি সত্যিকারের কেউ দেবে না শান্তি, কোথাও পাবেন না, অর্থ মান যশ ইত্যাদি পাওয়া কোনো কিছুতে শান্তি পাওয়া যায় না, একমাত্র তার রাতুল চরণে আশ্রয় নেন, তিনি ঢেলে দেবেন, ভেতরে ঢেলে দেবেন। নাহলে আমার এই বয়সে এসেও যেন কথা বলছে যে আমার উইকে উঠছে, কোনো কিছুতে পারে না। সন্ধ্যেবেলায় কী করবো, কোথায় যায় কী করে, ওই বসে বসে ওই টিভি দেখে, ও দেখে মন ভরে না। হ্যাঁ তাই ভাবছি যে ইষ্ট প্রসঙ্গ করতে পারে, ইষ্টের কথা শোনা। এখন আমার অবস্থা যে চোখে ভালো হয়ে যাবে, খুব স্ট্রেন পড়ে, তার জন্য বই টই পড়তে পারি না। সে প্যান্টটা দেখি উপর উপর বড়গুলো হেডলাইনগুলো দেখে নিই। আচ্ছা আচ্ছা, মানে হেডলাইনগুলো দেখে যান? ওইগুলো দেখি বড় বড়, কারে খুব কম শুনি এখন, বুঝলে বয়স তো 101 পারে, 102-তে যাবো। হ্যাঁ, আর চশমা পড়লেও দেখা যাচ্ছে না? না চশমা তো সব স্টেন পড়ে, খুব স্টেন পড়ে, সব রাত টাতগুলো সব তো ডাক্তারটা ক্ষমতা আছে। আমরা দেখতে পাচ্ছি না যে অঞ্চলে ছানি মতো বলেছে। যাই হোক পরমপিতা রাতুল চরণে আমরা আজ এখানে শেষ করি। হ্যাঁ শেষ হয়, আমার একটা প্রশ্ন আছে বল। তোমার। প্রথম কথা হচ্ছে কি, নাম ধ্যান বা যেটুকু করা উচিত হয়তো করছি, হয়তো সে যতটা হলে করছি, কিন্তু মানসিক অবস্থা বা পারিপার্শ্বিক আমার মন ভালো থাকছে না, সময় হয়তো ভালো যাচ্ছে না। কিন্তু লোকে যে দেওঘরে যাওয়ার ইচ্ছা খুব ছিল আগে আমার, লোকেও যাচ্ছে এখন দেখছি, হ্যাঁ লোকেও আগ্রহের সঙ্গে দেওঘরে যাচ্ছে। আমার আগেও খুব আগ্রহ থাকতো, দেওঘরে যাবো দেওঘরে যাবো, এখন দেখি দেওঘর যাওয়ার খুব ইচ্ছে আমার জাগে না, মোটেই জাগে না। এক, দুই, আমি তো নিজে বুঝতে পারছি আগে যেভাবে নাম ধ্যান করতাম, যে ফুর্তিতে, যে অনুরাগের সাথে, যে আবেগের সাথে যেন ম্রিয়মান হয়ে যাচ্ছে, সেই আবেগ নাই, সেই উৎসাহ নেই, সেই নাম ধ্যানের জেদ নাই, যেন কিরকম একটা ঢিমে তালে হয়ে যাচ্ছে আমার। কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, কিছু বুঝতে পারছি না। এইগুলো অবসেশন আসবে জীবনে চলার পথে, বাধা একটা করে একটা, কিন্তু এগুলো অতিক্রম করতে হবে। সে ঠিক আছে তুমি দাও আমাকে, কিন্তু নাও আমি ছাড়বো। সেই জন্য চলা ফেরায় সত্যি ঘুরতে এসে চলা কাম করতে হবে, ওই অবসেশন কেটে যাবে। অবসেশন আসবে, বাধা, বারবার বাধা আসবে,
যে তুমি এই কথা যেও না, তোমাকে যেতে দেবো না। আমার কর্মফল, এগুলো আগের জন্য কর্মফল আমাকে দিয়ে, কিন্তু কোনো কর্মফলের জন্য তাকে পেয়েছি। সুতরাং সে আমাকে ছাড়বে না, আমি তাকে ছাড়বো না। হ্যাঁ, আসুক, যত বাধা আসুক, যত রকম কষ্ট হবে, দাও না, আরও দাও, আরও দাও, আরও দাও, দাও, দেখিয়ে গেছে তুমি আমায় ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না। সে একদিন কমে যাচ্ছে না যাবে, সেজন্যে বছরে অন্তত একবার ঠাকুর পরিবারে যেতে হয়, ঠাকুর দর্শন স্থান যাবেন একবার অন্তত বছরে অন্তত বছরে একটা বার। আমি তো মনে তো কষ্ট হয়, আর তো যেতে পারবো না, জানি। অনেকে বলে গাড়ি করে সাহস পাই না, কোথায় করতে যাবো। চলি ফিরি, আমি তো নিজের মতো চলি, মাঝে মাঝে মাথা গড়ে তবু ঠাকুর আছেন, জানি, আপনারা আছেন। এই যে সৎসঙ্গে গিয়ে বেরকম বসতে পারি না, এই যে বসে ঠ্যাংকম গিয়ে কোথাও বলতে পারি, সোজায় বসতে পারি না। নাম করি সকালবেলা, দেখেন না, পিছনে একটা ঠাল দিয়ে ই করে তার পিছনে বসতে পারি না। হয় এগুলো শরীর তো, তবে চলাফেরার মধ্যে আমার কাজ করি। না, আমার কোনো কি ত্রুটি হচ্ছে? কোনো জায়গায় কি আমার ত্রুটি হচ্ছে চলাফেরায়? ত্রুটি তো মানে কি, ওই বাধা আসবে, অবসেশন, এই বাধাটা কাটতে হলে সবসময় চলতে ফিরতে নাম করে অভ্যাস করবে। ভুলে গেছি আবার আসবে ওই নাম, আর নামই তবে নাম যখনই করবেন, কি বলছেন, এই ভাববাণী করবেন, প্রত্যেকটার ভিতরে একটা নামের কথা, শুধু নামের কথা, শুধু নামের কথা, নাম 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 নামে কি না হয়, কি নাম পাওয়া সোজা জিনিস না। ঠিক, পূর্ণপুজা করবো। সে একটা লোক খবর প্রায় একটা সেটে প্রায় আমাকে ফোন টোন করে, পূর্ণপুঁথিটা কি আমি তাকে বললাম, তুমি একটা কিনে পড়ো। আমার একটা পড়া হয়ে গেছে। তুমি কি বলছো, ভূমিকাটা পড়িস আগে? না তো, আগে ভূমিকাটা পড়ো, পড়লে বুঝবো যে পূর্ণপুঁথিটা কি। আমি দিয়ে আর পূর্ণপুঁথি কোনো ডিফারেন্স নেই, বহু জায়গায় ঠাকুর বলছে পূর্ণপুঁথিটা আছে, আমাদের আর পূর্ণপুঁথির কোনো ডিফারেন্স। যে এই নির্জন জায়গায় মনকে সংযমে পড়বে, কোনো এক সময় তার মধ্যে ব্রহ্মভাব জেগে যেতে হবে। রোজ কিছু 2-4 লাইন করে পড়বে, নাম ধ্যান হয়ে গেলে সকালে সুযোগ পেলে সময়, যেমন আমাদের ও দেখেছি রাত্রিবেলায় গীতা রোজ অন্তত 2-4 লাইন করে গীতা পড়ে শুয়ে পড়ে, এই গীতাটা ও দিয়ে গেছে। এমনি পূর্ণপুঁথি গীতা সকালবেলা পড়ো, দেখবেন মনটা কমই থাকবে, সাহস পাবে। যাই হোক, তাহলে আজ এই পর্যন্ত। পরমপিতার আতুল চরণে আপনার সুদীর্ঘ সুস্বাস্থ্য জীবন প্রার্থনা করি, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরমপিতার আতুল চরণে আপনার মঙ্গল প্রার্থনা করি। আর যারা এতক্ষণ শুনলেন তাদের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।